আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চবিতে শিক্ষার্থী স্থানীয় সংঘর্ষে যৌথ বাহিনী মোতায়েন, থমথমে অবস্থা ক্যাম্পাসে। সুষ্ঠু নির্বাচন রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের উপর নির্ভরশীল বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে ভোটার 12,63,00,000 জানান ইসি। জাতীয় পার্টিতে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা বলেন আসিফ মাহমুদ। চীন রাশিয়ার কৌশলগত সম্মেলন, পশ্চিমা প্রভাবের পাল্টা ভারসাম্যের নাটকীয়তা। বিক্ষোভের চাপে উত্তাল ইন্দোনেশিয়া, সংসদ সদস্যদের সুবিধা বাতিলের ঘোষণা। ভারতকে কাঁদিয়ে বাংলাদেশের রোমাঞ্চকর জয়, কানাডায় নতুন চ্যালেঞ্জে সাকিব। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। রোববার 31 অগস্ট বিকেল 3:45টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে বিকেল 3টার দিকে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট বাজার থেকে পূর্ব দিকে রেলগেট পর্যন্ত এলাকায় 144 ধারা জারি করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সকাল থেকে স্থানীয়রা শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং আবাসিক এলাকায় প্রবেশ করে বাসায় বাসায় আক্রমণ করে। দুপুরে সমঝোতার চেষ্টা করতে গেলে প্রক্টর ও উপ উপাচার্য প্রশাসন সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েকজন আহত হন। তার দাবি, আইন শৃঙ্খলা বাহিনী দেরিতে পৌঁছানোয় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন, যার দায় সরকারকে নিতে হবে। দুপুর 12:30টার দিকে উপ উপাচার্য একাডেমিক অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামীম উদ্দিন, উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন এবং প্রক্টর অধ্যাপক ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্থানীয়দের সঙ্গে আলোচনায় গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ইট পাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত 30 জনের অবস্থা গুরুতর। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রসঙ্গত, শনিবার রাতের পর আজ রোববার দুপুর 12টার দিকে ফের সংঘর্ষে জড়ান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদভাবে আয়োজনের মূল শর্ত হল অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে তা জাতির বৃহত্তর স্বার্থে অটুট রাখতে হবে। ক্ষুদ্র স্বার্থ ও দলীয় স্বার্থ পরিহার করে ঐক্য বজায় না থাকলে অস্থিতিশীলতা ও নৈরাজ্যের সুযোগ নিতে পারে অগণতান্ত্রিক শক্তি। তিনি জোর দিয়ে বলেন, জনগণের অবাধ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। সবার সহযোগিতায় অন্তর্বর্তী সরকার একটি শান্তিপূর্ণ, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে চায়। তা ধরে রাখতে হবে, এটা নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক মধ্যে যদি মত থাকতে পারে একজনকে, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে, এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আরেকটা হলো জাতীয় নির্বাচনটা আপনার বারবার দেখেন কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং নিরাপদ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির উপর। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন কমিশন ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 12,63,07,504 জন। রোববার 31 অগস্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সচিব বলেন, 1 বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। এর মধ্যে পুরুষ ভোটার 6,61,455 জন, নারী ভোটার 6,22,05,819 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1,230 জন। তিনি আরও জানান, খসড়া তালিকায় নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গ মিলিয়ে নতুন ভোটার সংখ্যা ছিল 45,71,216 জন। আজকে চূড়ান্ত করছি। এটার সম্পূরক তালিকাটা আমরা গত 10ই অগস্ট আপনাদেরকে জানিয়েছিলাম, আর আরেকটা করব 31শে অক্টোবর পর্যন্ত সময় নিয়ে। এই তিনটার মধ্যে এখন যেহেতু দুইটা, আমি আপনাদেরকে টোটাল ভোটার অ্যাজ অন টুডে যেটা হচ্ছে, সেটার সংখ্যা হচ্ছে 12,63,07,504।
আমি আবারও বলছি 12,63,07,504 জন আমাদের এই ভোটার তালিকায় আজ পর্যন্ত অন্তর্ভুক্ত। আমি আপনাদের সাথে যখন হ্যাঁ মোট ভোটারের সংখ্যা হচ্ছে 12 কোটি, আপনার 12,63,07,504 জন। আমি আপনাদেরকে যখন গত 10ই অগস্ট যখন আপনাদের সাথে কথা বলেছিলাম, তখন আমি বলেছিলাম যে আমাদের দেশে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 12,61,70,900। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, আপনাদের কৌতূহল থাকার স্বাভাবিক, যে বাড়লো কেন। এটা আমাদের যখন আমরা প্রকাশ করি খসড়াটা, তার পরবর্তীতে যে একটা অন্তর্ভুক্তি হয়েছেন 1,37,642 জন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ অভিযোগ করেছেন, ব্যর্থ রিফাইন্ড আওয়ামী লীগ পরিকল্পনার পর এবার জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। তিনি বলেন, জাতীয় পার্টি একটি সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী দল, যারা অতীতে বারবার আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংসদকে বৈধতা দিয়েছে। তার দাবি, ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশে একটি কৃত্রিম সংসদ ও কৃত্রিম গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল, যেখানে জাতীয় পার্টি সক্রিয় ভূমিকা রেখেছে। রোববার 31 অগস্ট বিকেল 2:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। একটা নিবন্ধিত রাজনৈতিক দলকে আপনি কিভাবে, তাদের কর্মসূচিকে কিভাবে মব বলবেন? এবং আমি যতদূর জানি, প্রথমত হামলা করেছে জাতীয় পার্টির দিক থেকে। এখন আমরা এর আগেও দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সময় এ ধরনের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হতেই পারে, কিন্তু এটাকে মব বলে একটা পক্ষকে নিউট্রালাইজ করা এবং আরেকটা পক্ষকে ফ্যাসিলিটি দেওয়া, এটা স্পষ্টতই, আমি এর আগেও ঠিকানায় একটা টকশোতে বলেছি যে এখন আবার জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর, যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টাটা ব্যর্থ হয়েছে, তো জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর একটা পরিকল্পনা চলছে। কিন্তু এরা, জাতীয় পার্টি হচ্ছে একদম সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী। আমরা দেখেছি বিগত সময়ে কিভাবে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি, কিভাবে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশের তারা একটা কৃত্রিম সংসদ তৈরি করেছে, কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে। তো এই চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে কোনোভাবেই কোনো ধরনের সমর্থন যদি কেউ দেওয়ার চেষ্টা করে, সেটাকে একই সাথে সরকারের পক্ষ থেকে আমরা সেটাকে সমর্থন করি না, একই সাথে জনগণের পক্ষ থেকে রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সেটা রুখে দাঁড়াবে বলে আমি প্রত্যাশা করি। এবং আমরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনে অনুষ্ঠিত এক আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিচ্ছেন, যা বেইজিংয়ের প্রত্যাশা অনুযায়ী বৈশ্বিক অঙ্গনে পশ্চিমা প্রভাবের বিপরীতে নতুন ভারসাম্যের সূচনা করতে পারে। 4 দিনের এই সফরে পুতিনকে দেয়া হয়েছে রাষ্ট্রীয় মর্যাদার লাল গালিচা সংবর্ধনা, যা দুই দেশের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্কের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। চীন ও রাশিয়ার সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে দেশটির শীর্ষ নেতৃত্ব জানিয়েছে। এই সম্পর্ককে তারা স্থিতিশীল, পরিণত ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছে। তিয়ানজিনে আয়োজিত সাংহাই সহযোগিতা সংস্থার এই সম্মেলনে বিশ্বের অন্তত 20 জন রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত হয়েছেন, যা 2001 সালে প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটির সবচেয়ে বড় সমাবেশ। নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী সহযোগিতা থেকে শুরু করে অর্থনৈতিক ও সামরিক সমন্বয়, এসসিওর কার্যপরিধি এখন বহুমাত্রিক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সম্মেলনকে কাজে লাগিয়ে আমেরিকার নেতৃত্বহীন বৈশ্বিক কাঠামোর ধারণা তুলে ধরতে চান এবং ইউক্রেন যুদ্ধের কারণে নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়াকে কূটনৈতিক সহায়তার আশ্বাস দিয়েছেন। সরকার বিরোধী বিক্ষোভে সহিংসতা ও প্রাণহানির পর ইন্দোনেশিয়ার সরকার সংসদ সদস্যদের জন্য নির্ধারিত একাধিক আর্থিক ও বিশেষ সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল। গত সপ্তাহে অতিরিক্ত বেতন ও আবাসন ভাতার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। পুলিশের অভিযানে এক মোটরসাইকেল চালকের মৃত্যু ঘটলে পরিস্থিতি ভয়াবহ দাঙ্গায় রূপ নেয়। বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতাদের বাড়ি, সরকারি স্থাপনা ও অর্থনৈতিক কেন্দ্রগুলোতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। সর্বশেষ অর্থমন্ত্রীর বাসভবনে হামলা ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। রাষ্ট্রপতি প্রাসাদে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট সেনাবাহিনী ও পুলিশকে দাঙ্গাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি সতর্ক করে বলেন, কিছু কর্মকাণ্ডে সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের উপাদান লক্ষ্য করা গেছে। সংসদীয় কমিটির নেতারা জানিয়েছেন, ভাতা হ্রাস ও বিদেশ সফর স্থগিত সহ বেশ কিছু নীতি প্রত্যাহার করা হবে।
সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপের এক নিয়ম রক্ষার ম্যাচ হলেও মাঠে দেখা গেছে এক অনন্য নাটকীয়তার চিত্র। নির্ধারিত সময়ের শেষ প্রান্তে এবং ইনজুরি সময়ের একেবারে শেষ মিনিটে গোল করে বাংলাদেশ 4-3 ব্যবধানে পরাজিত করেছে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করা ভারতকে। প্রথমার্ধে বাংলাদেশ 2-1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। বিরতির পর 47 মিনিটে সুরভি আকন্দ প্রীতি ব্যবধান বাড়িয়ে 3-1 করেন। তবে 65 মিনিটে রক্ষণভাগের ভুলে ভারত ব্যবধান কমায় এবং 88 মিনিটে দূরপাল্লার শটে সমতা ফেরায়। ম্যাচে তখন 3-3 সমতায় গড়ালেও রোমাঞ্চের শেষ ছিল না। ইনজুরির সময় শেষ মুহূর্তে প্রীতি বল নিয়ে ভারতের ডি বক্সে প্রবেশ করে শট নেন। কিক অফের পরপরই রেফারির শেষ বাঁশি বাজলে ভারতীয় খেলোয়াড়রা হতাশায় ভেঙে পড়েন। এবার ক্রিকেটের খবর। প্রায় 1 বছর ধরে বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় কাটানো সাকিব আল হাসান এবার পা রাখছেন কানাডার নতুন টি10 আসর কানাডা সুপার 60 লিগে। আগামী 8 অক্টোবর শুরু হতে যাওয়া 6 দলের এই প্রতিযোগিতায় তিনি খেলবেন মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে। ঘোষিত স্কোয়াডে সাকিবের সঙ্গে রয়েছেন ডেভিড মালান, কুইন্টন ডিকক, মার্টিন গাপটিল, সিকান্দার রাজা, মঈন আলী, পীযূষ চাওলা ও রহমানুল্লাহ গুরবাজের মতো আন্তর্জাতিক তারকা। দলে আরও আছেন টম মুরস, জশ ব্রাউন, নিক হাবসন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইয়ের মতো অভিজ্ঞ ক্রিকেটার। এর আগে কানাডার আরেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট গ্লোবাল টি20তেও একই দলের হয়ে খেলেছিলেন সাকিব। বর্তমানে তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে মাঠে নামছেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।